সুপ্রিয় দর্শক, চ্যানেলের নিউ ইয়র্ক স্টুডিওর নিয়মিত আয়োজন প্রবাসের কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আল মিন্টু। আপনারা জানেন যে প্রবাসের কথা চলছে নিয়মিত নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং নিউ ইয়র্ক স্টুডিওর এই প্রবাসের কথার প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করি নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কানাডার এবং তথা প্রবাসের বিভিন্ন সময়ের যে আলোচিত এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যারা গুরুত্বপূর্ণ তাদেরকে আমরা তুলে আনি, সেই গল্পগুলোকেও আমরা তুলে আনি। সো তারই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন 21 পদকপ্রাপ্ত একজন লেখক, তিনি একজন বিজ্ঞানী, নিউ জার্সির প্লেন্স বরোর একজন কাউন্সিলম্যান, এবং সব কিছু ছাপিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সম্মুখ ভাগের একজন সমরযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের সঙ্গে রয়েছেন আজ স্টুডিওতে ডক্টর নুরুন নবী। ধন্যবাদ আমাকে আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। তো ডক্টর নুরুন নবী, আসলে আপনার অনেকগুলো পরিচয় রয়েছে। আপনি মহান মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, আপনি একজন কাউন্সিলম্যান, আপনি একজন বিজ্ঞানী। আমরা জানি যে পঞ্চমবারের মতো আপনি নিউ জার্সির যে প্লেন্সবরো যে কমিউনিটি, সেটির কিন্তু আপনি কাউন্সিলম্যান, এবং আপনি কিন্তু সব কিছু ছাপিয়ে আসলে কোন পরিচয়টিকে আপনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোন পরিচয়ে? আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য এবং গৌরবান্বিত মনে করি যে আমি একজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল এবং আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম। যেটি আমরা জানি যে আপনি আসলে ময়মনসিংহ থেকে আপনার সেই পথ চলার, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে তারপর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন। আমরা জানি যে আপনি 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, সব কিছুতেই কিন্তু আপনার একটি সদর্প পদচারণা ছিল। তো মুক্তিযুদ্ধে আসলে ঠিক কোন বিষয়টিকে মাথায় রেখে আসলে মুক্তিযুদ্ধে আপনার ঝাঁপিয়ে পড়ার যে গল্পটা, সেটি আসলে কি? আমি যখন বেড়ে উঠছিলাম, আমি টাঙ্গাইলের এক অজব পাড়াগাঁয়ে আমার জন্ম, কিন্তু সুখে শান্তিতে বেরোচ্ছিলাম তখন দেখলাম যে আমাদের চারদিকে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। আমি যখন আন্দোলন কলেজে গেলাম তখন পত্রপত্রিকায় জানতে পেলাম যে পূর্ব এবং পশ্চিমের মধ্যে বৈষম্য প্রতিদিনই বাড়ছে। ইনফ্যাক্ট সেই সময় আমরা পাকিস্তানে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে পূর্ব বাংলার মানুষরা বেড়ে উঠছিল, তারা জীবনযাপন করছিল। সেই বৈষম্য ছিল রাজনৈতিক, অর্থনৈতিক। প্রতিটি মুক্তি সংগ্রামের আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম। 26শে মার্চ সকালবেলা আমাদেরকে আব্দুল কুদ্দুস মাখন, এফএসএলের ছাত্র নেতা ছিলেন, তিনি বললেন যে বঙ্গবন্ধুর সাথে এখানে রাজনৈতিক আলোচনা ভেঙে গিয়েছে, পাকিস্তানিরা সেদিন রাতে বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করবে, আমাদেরকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে প্রবেশ করতে না পারে তার জন্য ব্যারিকেড তৈরি করতে হবে। তো আমি, আমিন, হাবিবুল্লাহ, তো আমরা সার্জেন্ট জহুরুল হলে গিয়ে স্বাধীন বাংলা ছাত্র পরিষদের যে কেন্দ্রীয় কমিটি ছিল সেখানে গিয়ে আমরা ইনস্ট্রাকশন নিলাম কি আমাদের করতে হবে। বগুড়া একটা ছেলে হেলালুর রহমান চিস্তি, সে খুব জ্বালাময়ী বক্তৃতা দিতে পারত। সে আমাদেরকে বলল যে এরকম আজকে মিলিটারি নামবে, ইয়াহিয়া খান অলরেডি এয়ারপোর্টে চলে আসছে, সে পশ্চিম পাকিস্তানে ফেরত যাবে, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণ করবে। আমাদেরকে বলল যে এখন যেটা জাতীয় জাদুঘর, তখন ওইখানে বস্তি ছিল, তো বলল যে বস্তির কিছু লোক নিয়ে তোমরা শাহবাগের সামনে ব্যারিকেড তৈরি করো। তো আমরা সেই 25শে মার্চ রাত্রে ব্যারিকেড তৈরি করছিলাম। ওইখানে কনভেনশন মুসলিম লীগের বিল্ডিং তৈরি হচ্ছিল, সেখানে সেই বিল্ডিংয়ের ইট, পাটকেল, সিমেন্টের বস্তা, বালুর বস্তা, সেগুলো দিয়ে ব্যারিকেড তৈরি করছিলাম। প্রায় 11:30টার দিকে, 25শে মার্চ রাত্রি 11:30, 12টার দিকে আর্মির কয়েকটা জিপ, একটা কনভয় আমাদের দিকে যাচ্ছিল, ইউনিভার্সিটির দিকে যাচ্ছিল। তো শাহবাগের ওইখানে একটা পানির ফোয়ারা ছিল। তো ওইখানে যখন আমরা ব্যারিকেড তৈরি করছিলাম, পাকিস্তানি মিলিটারি দেখলো যে আমরা 50-60 জন লোক ওইখানে ব্যারিকেড তৈরি করছি। ওরা তখন গাড়িটা ঘুরিয়ে, আমরা করছিলাম ওই মোড়ের থেকে 11 রোডের দিকে যাওয়ার রাস্তাটা, তো আমাদের উপরে গুলি করলো। আমি জীবনের প্রথমে মেশিন গানের গুলি এত কাছ থেকে দেখলাম, এবং আমি ভাগ্যক্রমে ওই সময় একটু দম নেওয়ার জন্য ফুটপাতে দাঁড়িয়েছিলাম। তো মেশিন গানের গুলিতে আমি জাম করে নর্দমায় পড়ে যাই। প্রথম ভেবেছিলাম আমার গায়ে গুলি লেগেছে, পরে দেখলাম না, ওইটা আমি যে নর্দমায় পড়ে ওইখানে আমি আহত হয়ে রক্ত জড়াচ্ছিল। তারপরে যখন গোলাগুলিতে ওইখানে অনেক লোক মারা গেল, যখন গোলাগুলি থামলো তখন আমি ওকে সম্মিত ফেরার পরে ওইখান থেকে আমি 11 রোডে আমার এক কাজিনের বাসায় যাই। এইভাবেই শুরু হয়েছিল 25শে মার্চের সেই 11:30, 12টার দিকে পাকিস্তানিদের হামলা।
আমাদের উপরে। আমার জানা মতে সেইটাই পসিবলি আর্গুয়েবলি আই ক্যান সে যে সেই পাকিস্তানিদের গণহত্যার প্রথম বুলেটের আমরা সম্মুখীন হয়েছিলাম ওইখানে যারা আমরা কাজ করছিলাম। এইভাবেই আমি মুক্তিযুদ্ধ শুরু করি। ডক্টর নবী, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো। আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি থেকে পড়াশোনা করলেন, এরপরে আপনি জাপানে গেলেন, কিয়োটো ইউনিভার্সিটিতে পিএইচডি করলেন, আপনি ওসাকা ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স করলেন, এরপরে আপনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আসলেন পোস্ট ডক করার জন্য। শিক্ষা জীবনে যে আপনার যে এত বড় একটি জার্নি, সেটি আসলে ঠিক কিভাবে আপনি ম্যানেজ করেছিলেন যে এতগুলো দেশের বিখ্যাত বিখ্যাত সব ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন? আমরা বাঙালি হিসাবে মেধাবী ছিলাম বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে আমি যখন পড়াশোনা শুরু করলাম আমি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম যে আমাকে সাফল্য অর্জন করতে হবে, এবং সেই ডেডিকেশনের জন্য সময় দেওয়ার জন্য আমার সুযোগও এসেছিল পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার। আমি গবেষণায় মনোযোগ দিয়েছিলাম এবং যার ফলে আমি কোলগেট টোটাল টুথপেস্টের যে টেকনোলজি সেটা আমি ডেভেলপ করি। ডক্টর নবী, আপনি 21 পদক পেয়েছেন আপনার লেখালেখির জন্য। আমরা জানি যে সব কিছুর ব্যস্ততার পরেও আপনি একজন লেখক এবং আপনার অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সেগুলো অনেক জনপ্রিয়তাও পেয়েছে। সো 21 পদক পাওয়া নিয়ে আপনার অভিব্যক্তিটি কি? আসলে অভিব্যক্তি নিশ্চয়ই আনন্দের, এতে কোনো সন্দেহ নেই। তো আমি কেন লেখালেখি শুরু করলাম? আমি তো বেসিক্যালি একজন বিজ্ঞানী। আমার অনেকগুলো বিজ্ঞানের পাবলিকেশন রয়েছে। কোলগেট টোটাল টুথপেস্টের আমি আবিষ্কারক। আমি ভাবলাম যে আমি তো বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমি যদি এগুলোই লেখালেখি করি, এটাই তো ইতিহাসের অংশ হবে। সেই হিসাবেই আমি লেখালেখি শুরু করলাম। আমি এ পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক এবং মুক্তিযুদ্ধের রিলেটেড বিভিন্ন ব্যক্তির উপরে আমি 24টা বই লিখেছি। এর ভিতরে 4টি বই ইংরাজিতে আর একটি বই স্প্যানিশ ভাষায় রূপান্তরিত হয়েছে, amazon.com-এ পাওয়া যায়। আরেকটি বই জাপানি ভাষায় ট্রান্সলেট হচ্ছে। এই বইগুলোর মূল বিষয়বস্তু হলো মুক্তিযুদ্ধে বাঙালিদের অর্জন, মুক্তিযোদ্ধাদের বীরত্ব এবং পাকিস্তানিরা যে বাংলাদেশে গণহত্যা করেছিল এবং সেখানে তাদেরকে সাহায্য করেছিল আমেরিকা, চায়না। এই বিষয়গুলো আমার এই 24টা মুক্তিযুদ্ধের ফুটে উঠেছে এবং আমার এই মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখির জন্য আমি 21 পদক পাই এবং বাংলা একাডেমিরও পুরস্কার পেয়েছি, অর্থাৎ বাংলা একাডেমি ফেলোশিপ পেয়েছিলাম। তো এই লেখালেখির পরে এটা ব্যাপক প্রচার হয়। তো একজন মুভি পরিচালক নাদিম ইকবাল টরন্টোতে থাকেন, তিনি মুক্তিযুদ্ধের উপরে লেখাপড়া করেছেন। তিনি আমাকে অ্যাপ্রোচ করলেন যে আমার জীবন ভিত্তিক একটা মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরি করতে চান। তো সেটা তৈরি হয়েছে, এই বছরই রিলিজ করা হয়েছে। ডকুমেন্টারির নাম হলো ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা। অর্থাৎ তিনি সেই মুভিতে দেখিয়েছেন যে মুক্তিযুদ্ধ শেষ করেই আমি আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকিনি, মুক্তিযুদ্ধের ইতিহাস সবাইকে জানানোর জন্য চেষ্টা করেছি। সেই জন্য এটার নাম হলো ডক্টর নুরুন নবী এ ফ্রিডম ফাইটার ফর এভার, বাংলায় ডক্টর নুরুন নবী আজীবন মুক্তিযোদ্ধা। 90 মিনিটসের একটা ডকুমেন্টারি। সেখানে 21টা শো হয়ে গেছে গত সপ্তাহে, আরও 4-5টা শো হবে। তো সেখানে যারাই দেখেছে তারাই বলেছে যে এটা মুক্তিযুদ্ধের উপরে একটা অথেন্টিক ডকুমেন্টারি। আমরা আশা করব আসলে সেটি অচিরেই সবগুলো পর্ব প্রকাশ পাবে এবং সেটিও আসলে দেশীয় এবং বৈশ্বিক ক্ষেত্রে আসলে আমাদের যে অবদান রয়েছে মুক্তিযুদ্ধে, আপনার অবদান বা সামগ্রিক ক্ষেত্রে, সেটি নিশ্চয়ই ফুটিয়ে তুলবে। ডক্টর নবী, একটু যদি ছোট্ট করে জানতে চাই, আসলে কোলগেট বা বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমরা জানি যে আপনি দন্ত বিশেষজ্ঞ বা এ নিয়ে আপনি দীর্ঘদিন আপনি গবেষণা করেছেন। সেটির যে উপলব্ধি, আসলে কি উপলব্ধি আপনি পেয়েছেন বা সেই ঘটনাটা যদি ছোট্ট করে একটু বলতেন দর্শকদের। সেটা হলো, ধরেন প্রত্যেক বিজ্ঞানীরই আকাঙ্ক্ষা থাকে, অ্যাম্বিশন থাকে যে তার গবেষণার পরিপ্রেক্ষিতে একটি প্রোডাক্ট বের হবে। তা আমি সেই একজন ভাগ্যবান মুক্তিযোদ্ধা যে আমি কোলগেট টোটাল টুথপেস্টের যে টেকনোলজি সেটা আমি আবিষ্কার করেছিলাম। এর উপরে আমার প্রায় 50টা প্যাটেন্ট ছিল। তার ভিত্তিতে একটা প্রোডাক্ট বেরিয়েছে কোলগেট টোটাল ব্র্যান্ডের যে টুথপেস্ট, সেটা আমার আবিষ্কারের ভিত্তিতে। এটা সারা বিশ্বের লোক ব্যবহার করে, অনেকেই দিনে 2-3বার ব্যবহার করে। তো একজন সায়েন্টিস্ট হিসাবে আমার আত্মতৃপ্তি এটাই যে আমার একটা প্রোডাক্ট সারা বিশ্বের লোকরা একবার নয় 2-3বার সকাল বিকাল ব্যবহার করে। তো বিজ্ঞানী হিসাবে এটা আমার একটা অর্জন এবং সান্ত্বনা এবং আত্মতৃপ্তি।
প্রিয় দর্শক, আপনারা কিন্তু আজ চ্যানেলের পর্দায় দেখে গেলেন যে কোলগেট নামক যে টুথপেস্টটি রয়েছে সেখানে টোটাল ব্র্যান্ড যেটি সেটির কিন্তু সহ উদ্ভাবক কিন্তু আজ আমাদের সঙ্গেই রয়েছেন এবং তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা, তিনি কিন্তু একজন বাংলাদেশি। এটি নিশ্চয়ই আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয়। ডক্টর নবী, আপনার এত অর্জনের পরও আপনি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে আপনি জড়িত হয়েছেন। আমরা জানি যে আপনি নিউ জার্সির প্লেন বরোর একজন কাউন্সিলম্যান এবং আপনি 5 বার সেখানে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর পড়াশোনা, তারপর বৈজ্ঞানিক যে রিসার্চ, তারপর আবার যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়াটা কিভাবে? এটার প্রধান কারণ হলো যে আমি স্থির করলাম যে আমরা তো এদেশে থাকবো, আমার ছেলেমেয়েরা থাকবে। তা আমরা যদি মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ না করি তাহলে তো আমরা এদেরকে প্রভাবিত করতে পারবো না, আমাদের নিজের কথা আমরা বলতে পারবো না। যেমন প্লেন্সবরো টাউনশিপের 5 জন কাউন্সিলম্যান, আমরা কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়ে আমরা 5 জনে বসে বছরের জানুয়ারির প্রথম মানডেতে বসে একজনকে মেয়র, আরেকজনকে ডেপুটি মেয়র, বাকিজন কাউন্সিলম্যান। তো এই একটা টাউনের সমস্ত কিছু আমরা এই 5 জন লোক সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি। তো এইভাবেই আমাদের মেইন স্ট্রিমে সম্পৃক্ত হতে হবে। যেহেতু আমি কাউন্সিলম্যান, সেই জন্য সেই শহরের আইন শৃঙ্খলা, বাজেট, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কনস্ট্রাকশন, স্কুল, ডিস্ট্রিক্ট সব কিছুতেই আমরা আমাদের মতামত দিতে পারি, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তো সেই জন্য আমি সবসময় বলি যে বাংলাদেশি আমেরিকানরা আমরা যারা শুধু আমাদের এইখানে থাকার জন্যই না, ইভেন বাংলাদেশের ব্যাপারে যদি আমরা সাহায্য করতে চাই, মূলধারার রাজনীতিতে আমাদের অংশগ্রহণ করতে হবে। কারণ আপনি যদি কোনো একটা কংগ্রেসম্যান সিনেটের কনস্টিটিউয়েন্সিতে একজন অ্যাক্টিভ রিপাবলিকান পার্টি বা বিএনপি পার্টি বা অন্য যে কোনো দলের সদস্য হন, আপনার কথা তারা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। আর আপনি যদি তার দলের লোক না হন, তার কনস্টিটিউয়েন্সির লোক না হন, তারা আপনার কথাও তো গুরুত্ব দিয়ে শুনবে না। সেই জন্য আমাদের সবাইকে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। এবার আমরা যুক্তরাষ্ট্র থেকে আবার বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসি। বাংলাদেশের অসংখ্য তরুণী আসলে বর্তমানে চায় যে তারা যুক্তরাষ্ট্রে আসার জন্য, যেহেতু আপনি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুটি দেশেরই আপনি মূলধারার জীবনযাপন দেখেছেন। তো বাংলাদেশের তরুণী যারা বর্তমানে যুক্তরাষ্ট্রে আসতে চায় বা যারা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমেরিকাতে সায়েন্সের সব ফ্রন্টেরই নেতা, কারণ আমেরিকাতে রিসার্চ R&D যেটাকে বলে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করা হয়, সরকারি বেসরকারি। তো কাজেই লিডিং ব্রাঞ্চ অফ সায়েন্স যতগুলো আছে সবগুলোতেই আমেরিকা লিড করছে। সেই জন্য যারা ভালো বিজ্ঞানী হতে চান, বিজ্ঞানের উপরে পড়াশোনা করতে চান, আমেরিকা বড় সুযোগ। এই জন্য অনেকেই আসতে চায় এবং আসা উচিত। বিভিন্ন পন্থা রয়েছে, ফরেন স্টুডেন্ট হিসাবে আসা যায়, যারা ওইখানে বাংলাদেশে গ্র্যাজুয়েশন করে পোস্টডক রিসার্চের জন্য আসা যায়। যেমন আমরা এসেছিলাম জাপানে, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করে, জাপানে PhD করে পোস্ট ডক্টরাল করার জন্য আমেরিকা এসেছিলাম, আমি এবং আমার স্ত্রী, আমরা দুইজনে PhD সায়েন্টিস্ট। তো সুযোগ রয়েছে এবং যারা উচ্চশিক্ষা করতে চান তাদের লিগ্যাল ওয়েতে বহু পন্থা রয়েছে, তাদের আসা উচিত। আপনাদের মতো অগ্রজদের থেকে অনুপ্রেরণা নিয়ে আসলে বাংলাদেশের অনুজরা এগিয়ে যাবে, আমরা সেটি প্রত্যাশা রাখছি আজকে এই প্রবাসের কথা অনুষ্ঠানের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আসলে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আবারও নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন।